আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা। বর্ষবরণের উৎসবে সবাইকে অংশ নেয়ার আহ্বান। পহেলা বৈশাখ নববর্ষ, তার প্রাক্কালে আজকে এই দিনে এত বড় একটা কাজের শরীক হতে পারবো, সেই জন্য নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া যুবক চিহ্নিত, দাবি ডিএমপির। আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি চলছে পূর্ণমাত্রায়। শিল্পকলায় চৈত্র সংক্রান্তির আনুষ্ঠানিকতা। দেশবাসী বেশি গানের জাতের কথা আমি গাইব। শরীয়তপুরের বিলাসপুরের ঘরে ঘরে তৈরি হচ্ছে হাত বোমা। দুই নাটের গুরু কুদ্দুস ও জলিলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এলোপাথারি বোম মারছে, পরে আমি ওই পর অবস্থা হাত দিয়ে ফিরেছি, হাতে আমার বোমলে হাত উড়ে গেছে সাথে সাথে। পিছনে দেখছি একটা না 9 মাস 7 মাস 8 মাস মারামারি হয়েছে। বোমা কুদ্দুসের ভাই নুর ইসলাম ব্যাপারী, সে হলো প্রতিটা এলাকায় বোমের সাপ্লাইটা করে। গাজীপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ধরা পড়েনি কেউ। নারায়ণগঞ্জে ভাঙচুরে জড়িত ৪৫ জন আটক। গাজা সিটির আল আহলি হাসপাতালে ইসরায়েলের বোমা হামলা। যুদ্ধের জেরে নজিরবিহীন চাপে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নারী বিশ্বকাপ বাছাইয়ে আজ বাংলাদেশের সামনে আয়ারল্যান্ড বধের চ্যালেঞ্জ। লাহোরে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচ। সম্প্রীতির অন্যতম প্রতীক পহেলা বৈশাখের উৎসবে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, অতি প্রাচীনকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা পালন করা বৌদ্ধ বিহারগুলো দেশের ঐতিহ্যের অংশ। দেশব্যাপী সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হবে সেই আশা প্রকাশ করেন তিনি। প্রফেসর ইউনূস তার বক্তব্যে সম্প্রীতি ভবনের অনুষ্ঠানে অংশ নেয়ায় সেনাপ্রধানকে অভিনন্দন জানান। সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশের বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনার অংশটি সবাইকে অবগত করেন তিনি। বলেন, বৌদ্ধ বিহারগুলো এদেশের ঐতিহ্যের অংশ। সম্প্রীতি ভবন দেশের মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। তখন আমাকে বলেছিল এখানে আসার জন্য, সম্প্রতি চীন গিয়েছিলাম। এখানে আসার পরে আমি আমার নতুন বোধ হলো কি একটা মহান দিবসে, যেটা আগামী কাল আমাদের পহেলা বৈশাখ নববর্ষ, তার প্রাক্কালে আজকে এই দিনে এত বড় একটা কাজের শরীক হতে পারবো, সেই জন্য নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা মিলল ফ্যাসিবাদের পাপেটে কিভাবে দেয়া হয়েছে আগুন। শনিবার ভোর 4:45টার সময় দেয়াল টপকে চারুকলার ভেতরে ঢুকে পড়ে মাস্ক পরা এক যুবক। এ সময় চারুকলা প্রাঙ্গণে পুলিশ সদস্যদের উপস্থিতি ও পাহারা ছিল। সবার চোখ এড়িয়ে আনন্দ শোভাযাত্রার দুটি পাপেটে আগুন দেওয়ার পর সেখান থেকে দ্রুত পালিয়ে যায় ওই যুবক। এই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে, তবে এখনও দুষ্কৃতিকারীকে আটক করতে পারেনি পুলিশ। কাল শোভাযাত্রার আগেই চারুকলায় ফ্যাসিস্ট মোটিভ পোড়ানোয় জড়িতদের ধরা সম্ভব হবে, এমনটাই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রমনা বটমূল ও নববর্ষের নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে যান তিনি ও র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। এ সময় ডিএমপি কমিশনার বলেন, চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানোর ঘটনায় তদন্ত চলছে। নিরাপত্তায় নিয়োজিত কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। নিরাপত্তায় থাকবে 18,000 পুলিশ সদস্য। র্যাবের ডিজি বলেন, উৎসব উদযাপন ঘিরে কোনো শঙ্কা নেই। অনলাইনে অপপ্রচার নিয়েও বিশেষ নজর রাখা হচ্ছে। ঢাকা সহ সারা বাংলাদেশে
নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী এবং জনপ্রতিনিধি, আপামর জনগণ সবার সাথে আমরা সমন্বয় রেখে এই অনুষ্ঠানে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায় তার সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হবে। বর্ষবরণের শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে চারুকলার মতামত নেওয়া হয়নি। স্বতঃস্ফূর্ত আয়োজনকে কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছে অনুষদের শিক্ষার্থীরা। সকালে এক সংবাদ সম্মেলনে সাবেক বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে তারা বলেন, সিলেটের মাধ্যমে নাম পরিবর্তন করা হলেও সেখানে কোনো ছাত্র বা প্রতিনিধি ছিল না। শোভাযাত্রার নাম পরিবর্তনের যৌক্তিক কারণ জানানোর দাবি জানান তারা। এ সময় তারা বলেন, স্বৈরাচারের প্রতিকৃতির নকশা তৈরিতে নকশাকারের কোনো অনুমতি নেওয়া হয়নি। জানান, খালেদা জিয়ার যে প্রতিকৃতি নিয়ে বিতর্ক সেটি চারুকলার নয়, পিকআপে করে এনে জুড়ে দেওয়া হয়েছিল শোভাযাত্রায়। এ নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল ও ফারুকী মিথ্যাচার করছেন বলেও দাবি শিক্ষার্থীদের। বিগত ফ্যাসিস্ট রেজিমে এই জিনিসটা চেঞ্জ করার চেষ্টা করতেছিল, তারা কিন্তু পারেনি, কারণ স্টুডেন্টদের পক্ষ থেকে ওই রেজিস্ট্যান্সটা গত 3 বছরই ছিল। তাহলে এবার কেন? আমার একটা কার্টুন যেটা জুলাইয়ের 18 তারিখে আমি প্রকাশ করি, সেটা থেকে ইন্সপায়ার হয়ে ওটা বানানো, কিন্তু এ ব্যাপারে চারুকলার প্রশাসন, শিল্পী থেকে শুরু করে কেউই আমার কোনো কনসেন্ট বা আমাকে একবার ওয়াকিবহাল করেনি। হয়তো আমি না করতাম না অবশ্যই। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে ছিলেন আমাদের সহকর্মী শাকিল হাসান। আর তার পরবর্তী খবরাখবর জানবো শাকিলের কাছ থেকে। শাকিল, সংবাদ সম্মেলন থেকে আর নতুন কোনো বক্তব্য তুলে ধরা হলো কিনা, বিস্তারিত কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে জানাবেন। এবারের বর্ষবরণ উদযাপনকে ঘিরে বেশ কিছু প্রশ্ন শুরু থেকে এসেছিল। সেই প্রশ্নগুলো আজকে আবারও উত্থাপন করেছেন চারুকলার বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা। তারা একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেছেন বর্ষবরণের এই শোভাযাত্রার উদযাপনে রাষ্ট্রীয় হস্তক্ষেপ করা হচ্ছে এবং প্রচলিত যে নিয়মটি ছিল প্রতি বছর শিক্ষার্থীরা এই আয়োজনটির সঙ্গে থাকেন এবং এই আয়োজনের তার একটি বড় অংশ। কিন্তু এবার শুরু থেকেই যে 26 ব্যাচের আয়োজক হওয়ার কথা তাদেরকে এই আয়োজক কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কোনো আয়োজনের ক্ষেত্রেই কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে বর্তমান শিক্ষার্থীদের কোনো ধরনের মতামত নেওয়া হয়নি। তারা সুস্পষ্ট অভিযোগ করেছেন যে এইবারের যে মোটিভগুলো হবে, যে নাম পরিবর্তনের বিষয়টি, এই কোনো বিষয়ের সঙ্গেই বর্তমান শিক্ষার্থীদের কোনো সংশ্লিষ্টতা ছিল না এবং তাদের কোনো মতামত নেওয়া হয়নি। এই অভিযোগটি বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন। এই অভিযোগের বিষয়ে আমি বক্তব্য জানতে চেয়েছিলাম চারুকলা অনুষদের বর্তমান ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে কিছু শিক্ষার্থী এই এবারে বর্ষবরণের উদযাপনকে বিতর্কিত করার জন্য এই অভিযোগগুলো উদ্দেশ্যমূলকভাবে নিয়ে এসছে এবং সেই তারা যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো সত্য নয়। পাশাপাশি তিনি বলছেন এবারই প্রথম এই বর্ষবরণের উদযাপনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এবং কাজকর্মকে একাডেমিক কারিকুলামে সংযুক্ত করা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা সেখানে আসেনি এবং তারা না এসে এই অভিযোগগুলো তারা বাইরে গিয়ে গণমাধ্যমের সঙ্গে করছেন। কিন্তু এই প্রতি বছরে এই যে উদযাপনটি হয় সেটি এই শিক্ষার্থীরা করে থাকেন। এইটি শিক্ষার্থীরা বলছিলেন যেহেতু এবার শিক্ষার্থীরা নেই, সেক্ষেত্রে শিক্ষার্থীরা এবার শোভাযাত্রা অংশ নেবে কি নেবে না সেটি প্রত্যেকটি শিক্ষার্থী তাদের নিজ নিজ সিদ্ধান্ত। তবে তারা কাউকে আসতে অনুরোধ বা কাউকে না আসতে নিরুৎসাহিতও করছেন না, এমনটা বক্তব্য করে এই বক্তব্যের পাশাপাশি অনুষদের ডিন বলেছেন যে আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে, তবে নতুন করে ফ্যাসিস্টের একটি মোটিভ নতুন করে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এটি যদি শেষ পর্যন্ত প্রস্তুত হয়ে যায় সেক্ষেত্রে হয়তো আগামীকাল শোভাযাত্রা দেখা যাবে, আর যদি প্রস্তুত না হয় সেক্ষেত্রে হয়তো এটি তারা বাতিল করতে পারেন বলে জানিয়েছেন অনুষদের ডিন আজহারুল ইসলাম শেখ। ধন্যবাদ আপনাকে শাকিল। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য চৈত্র সংক্রান্তিকে ঘিরে নানা অনুষ্ঠান উৎসবের আয়োজনে মুখর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।
সকাল 10টায় শিল্পকলা একাডেমিতে চৈত্র সংক্রান্তির উদ্বোধনী আয়োজনে যোগ দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এবার প্রথমবারের মতো সরকারিভাবে চৈত্র সংক্রান্তি পালিত হচ্ছে। আবহমান বাংলার চিরায়ত নানা ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনটি উদযাপনে বসেছে মেলা, দিনব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। তারা ছোট ছোট বাচ্চা মেয়েরাও তাদেরকে যদি বলেন যে গিমা শাক খেলে পরে জায়গা থেকে তুললে যেমন কচু শাক। আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেটাতে যেন শুধু বিল্ডিং আর গাড়ি করাটাই উন্নয়নের মূল সংজ্ঞা না হয়। আমরা যেন আমাদের প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে পারি। আমরা যেন এরকম চৈত্র সংক্রান্তি পালন করতে গিয়ে শাক খুঁজতে গিয়ে যেন আমাদেরকে বেগ পেতে না হয়। আমরা যেন আহলানে পালানে আমাদের শাক পেতে পারি। পার্বত্যাঞ্চলে চলছে 3 দিনের বৈশাখী উৎসব। উৎসবের দ্বিতীয় দিনে আজ শোভাযাত্রা সহ রয়েছে নানা আয়োজন। খাগড়াছড়িতে চলছে জলকেলি খেলা। আরও জানবো আমার সহকর্মী শাহরিয়ার ইউনুস সেখানে রয়েছেন। শাহরিয়ার, জলকেলিতে এবারের অংশগ্রহণ আপনি কেমন দেখছেন এবং মনোবাসনা নিয়ে কি বলছেন অংশগ্রহণকারীরা? বাংলাদেশ মারমা ঐক্য পরিস্থিতি হচ্ছে মারমা সম্প্রদায়ের যে সাংগ্রাই উৎসব আছে সেই উৎসব কনসার্টের আয়োজন করেছিল। সেখানে তারা এখানে এতক্ষণ পর্যন্ত এখানে পানি খেলা হয়েছে, অর্থাৎ যে জলকেলি উৎসব যেটি দিয়ে মারমা সম্প্রদায়ের লোকজন পুরাতন বছরকে বিদায় দেয় এবং নতুন বছরকে স্বাগত জানায়। অর্থাৎ এই উৎসবটি আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের যে বৈশাখী উৎসব আছে সেই উৎসব, এই উৎসবটা একদম পাহাড়ের প্রাণের উৎসব। এটি এখানকার শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের উৎসব হলেও এখানে আসলে সকল সম্প্রদায়ের যে মানুষজন রয়েছে পাহাড়ে বসবাসরত সে সকল মানুষজন এই উৎসবে সামিল হয়। এবং একটু আগে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে এখানে জলকেলি উৎসবে মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা কিভাবে মেতে উঠেছিল, অর্থাৎ তাদের যে ঐতিহ্যবাহী পোশাক গয়না গাঁটি রয়েছে সেখানে পরে তারা মূলত এখানে এসে জড়ো হয়েছেন। তবে প্রচন্ড দাবদাহের কারণে তারা কিছুটা সংক্ষিপ্ত করে মূলত এই পানি খেলার উৎসবটুকু শেষ করতে যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ইউনুস, বুঝতেই পারছি সেখানে দাবদাহ, প্রচন্ড দাবদাহে একটু বিরতি চলছে। পরবর্তী খবর আপনার মাধ্যমে জেনে নেব। মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণের মামলা চার্জশিট প্রস্তুত, আদালতে দাখিল করা হবে আজ। 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, আসামিরা জামিন পেলে আইন মন্ত্রণালয়ের সমালোচনা করা হয়, কিন্তু যারা জামিন পেয়েছে তারা উচ্চ আদালত থেকে পেয়েছে, এখানে মন্ত্রণালয়ের কোনো করণীয় নেই। এ সময় বিশেষ ক্ষমতা আইন বাতিল নিয়ে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা জানান, ৭,১৮৪ রাজনৈতিক হয়রানিমূলক মামলা এখন পর্যন্ত প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। মডেল মেঘলা আলমের বিষয়ে উপদেষ্টা বলেন, যে প্রক্রিয়ায় মেঘলা আলমকে গ্রেফতার করা হয়েছে তা সঠিক হয়নি, তবে তার বিরুদ্ধে অভিযোগ আছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আছে তা নিয়ে পুলিশ তদন্ত করছে। যে শিশু ধর্ষণ ঘটনা ঘটেছিল, এটা পুলিশে ইতিমধ্যে চার্জশিট প্রস্তুত করেছে। আমরা আশা করছি চার্জশিটটি আজকে আদালত দাখিল করা হবে। এবং আপনারা জানেন আমরা আইনগত যে পরিবর্তন এনেছি, চার্জশিট দাখিল করার পর 90 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। তবে আমরা যেহেতু ফরেন্সিক রিপোর্ট পেয়েছি, ডিএনএ রিপোর্ট পেয়েছি, ডিএনএতে যেহেতু আলামত মিলেছে, আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরো অনেক দ্রুত গতিতে শেষ হবে। 100 বোমা বানানোর পারিশ্রমিক 40,000 টাকা। নিজেরাই বানাচ্ছে এসব বোমা, ঘরে ঘরে কারিগর। অঞ্চলের এক একটি বাড়ি, জমি, চর, নৌকা যেন বোমার আতুর ঘর। বাদ নেই স্কুলের ক্লাসরুমও। বোমার রসদও তারা বিক্রি করছেন এক পক্ষ আরেক পক্ষের কাছে। গোষ্ঠী বিবাদের জেরে শরীয়তপুরের বিলাসপুর 4 দশকের রণভূমি। কোথা থেকে মিলছে বোমার রসদ? দ্বন্দ্বের কারণ আর কি? সহকর্মী আখলাকুস সাফা ও এস.এম. শাকিলের সরেজমিন অনুসন্ধান। ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি।
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন খোলা ময়দানের মতো এই জমিতেই 5 এপ্রিলের সেই ঘটনা, যার সূত্রপাত গ্রামের বাজারে দাঁড়ানোকে কেন্দ্র করে। একে অপরের উপর বোমা মারছে একই গ্রামের মানুষ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিলাসপুরে আধিপত্যের এই লড়াই চলছে 41 বছর ধরে। শুধু বোমার আঘাতে এ যাবৎ প্রাণ গেছে 8 জনের। গেল বছরের 27 মার্চ এমনই এক সংঘর্ষে বোমার আঘাতে প্রাণ যায় 25 বছর বয়সী সজীবের। মায়ের কান্নায় এখনো ভারী আশপাশ। আমার বাবার পেটের মধ্যে তো 37টা তারকাটা বাইর করছে, আর 11টা তারকাটা আমার বাবার পেটের মধ্যে আছিল। 15 রোজার দিন রাত্রে বম লাগলো, 22 রোজার দিন রাত্রে আমার বাবার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। 1 মাস না যেতেই এপ্রিলের 24 তারিখ আরেক সংঘর্ষে প্রাণ যায় স্কুল ছাত্র সৈকতের। বোমার আঘাতে লুটিয়ে পড়েছিল ছেলেটি, পরে হাসপাতালে প্রাণ যায় তার। আমার বাবা আমার সারা জীবন কাঁদতে দিয়ে গেছে গো। সৈকত মারা যাওয়ার পরও তার বাড়িতে হয় বোমা হামলা। একটা বোম্বা যাকে ছিন্ন ভিন্ন করে আলাইছে, আমার বইনের রান্না বউ চিক করে দিয়ে গেছে ওই ধারে। ফিরে আবার মনে করে আমার ঘরের ভিতরে মারছে, ফিরে এই পিছনে একটা বারান্দা হেনে মারছে। আমি আসলে এখানে খারইয়া। কত মানুষ আছে এরকম এই যে আপনাদের? প্রতিপক্ষের বোমার আঘাতে এ যাবৎ আহত 1000-এর উপর। স্থায়ী অঙ্গহানি, বোমায় উড়ে গেছে হাত বা পা, এমন সংখ্যা শতাধিক। আমার হাতটা চলে গেছে, কিন্তু আমার এখন আরেকজনের আমি একটা হাত দেখলে আমার খুব কষ্ট হয়। আমার বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করতে, কাম কাজ করতে অনেকটাই কষ্ট হয়। 1-1.5 লোক নিয়ে আসছিল, আসার পরে উনি হাতে বম ছিল, ওই বম মারছে, মারার পরে আমার এই পিছনে লাগছে। লাগার পরে আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে এলোপাথারি বম মারছে। পরে আমি ওই পর অবস্থা হাত দিয়ে ফিরেছি, হাতে আমার বমলে হাতুড়ে গেছে সাথে সাথে। প্রশ্নটা হলো, তারা কেন নিজেরাই নিজেদের মারছেন? অনুসন্ধানে যমুনা নিউজ উঠে আসে দুজনের নাম। এলাকায় দুজনই পরিচিত বোমা কুদ্দুস আর বোমা জলিল নামে। কুদ্দুস বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। নিজের একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করতে 2001 সালে প্রথম বোমাবাজির শুরু তার হাত ধরেই। এলাকায় গড়ে ওঠা চরের জমি দখল নেয়া, পদ্মা নদীর নৌপথ, বালু তোলা আর মাছ শিকার নিয়ন্ত্রণ ছিল তার একার হাতে। একই ইস্যুতে তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবর। কুদ্দুসের বিরুদ্ধে নির্বাচনও করেছিলেন তিনি। বছরের পর বছর ধরে চলা তাদের এই যুদ্ধের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে হাতবোমা। সবশেষ পরিস্থিতিটা এমন যে কুদ্দুসের কাছ থেকেই বোমা কিনে তার সাথে যুদ্ধে নামে জলিলের সমর্থকরা। আপনি আমারে মারবেন, আপনি মার ফিরে যদি আমারও তো একটা কিছু করতে হবে। ওই ক্ষেত্রে আমাদেরও মনে করেন ওদের থেকে সংগ্রহ করতে হয়। যেই ছোট ছোট পোলাপানের দরকার আপনার এই যে খাতা কলম নিয়ে পড়াশোনার, তারা এখন এই বমের বালতি নিয়ে করতেছে। 24 বছরে অন্তত 60 বার এমন সংঘর্ষে জড়ায় দুপক্ষ। একটানা 16 দিনও চলেছে এই বোমা নিক্ষেপ। 37 বছর বয়সে এই প্রথম দেখলাম মারামারি, এই বিলাসপুরে মারামারি একটা মারামারিতে থামছে। ওই যে 5 এপ্রিল যেটা হইল, হ্যাঁ, পিছনে দেখছি একটা না 9 মাস 7 মাস 8 মাস মারামারি হয়েছে। কুদ্দুস আর জলিলের অপরাধের আমলনামা অনেক বিশাল। কুদ্দুসের বিরুদ্ধে 47টি মামলা, যার 27টি বোমা মেরে মানুষ হত্যা আর হত্যা চেষ্টার। জলিলের বিরুদ্ধে মামলা 50, যার 33টি বোমার। দ্বন্দ্বের শুরুটা মূলত 1984 সাল থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থিতার জায়গা থেকে। 2001 সালে যা হাত বদল হয়ে আসে কুদ্দুস ব্যাপারীর হাতে। তারা নিজেরাই বোমা বানান এবং নিজেরা নিজেদের উপর তা মারেন। মেরে এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এই কুদ্দুস ব্যাপারী আর জলিল মাতবর। পুরোটা সময় তাদেরকে শেল্টার দিয়ে এসেছেন এলাকার দুজন সাবেক সংসদ সদস্য। এখন এলাকার একটা অংশ বলছেন জলিল মাতবর জেলে থাকলে তারা ভালো থাকেন, আরেকটা অংশ বলছেন কুদ্দুস ব্যাপারী জেলে থাকলে তারা ভালো থাকেন। পিছনে সাবেক এমপি ছিল মোজাম্মেল ভুঁইয়া, ইকবাল হোসেনের কাগজ ছাত্র সাহিত্যরা এইসব কাজ করছে। একটা এমপি পারে না যে এলাকার মাইকে থামাইতে, এমপি আরো মাইল লাগাই রাখছে। কুদ্দুস ব্যাপারী আর জলিল মাতবর দুজনই এখন জেলে। শুনবো জাজিরা থানার ওসির কথা। মূল অপরাধী তারা তো পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে ওইখানে জড়িত, তারা তো পদ হোল্ড করে, তারা ওই সময়ে তারা কর্মতার অপব্যবহার করেছে। এ বোমা বানায় কারা? উত্তর, দুপক্ষের প্রায় সবাই। ঘরে ঘরে জানা বোমা বানানোর কৌশল। বহু অনুরোধ করে একজনকে রাজি করাই আমরা, তিনি বানিয়ে দেখান।
উপকরণ সব সাথে থাকলে মাত্র 5 মিনিটেই তৈরি হয় এক একটি হাত বোমা। 100 বোমা তৈরি করলে পারিশ্রমিক 40,000 টাকা। নির্জন স্থান, বাগান, পদ্মার চর বা নৌকায় বসেও বানানো হয় বোমা। এই স্কুলটিও বোমা বানানোর আরেক স্পট। জানা গেল সংঘর্ষের সময় কয়েকজন থাকেন যারা তাৎক্ষণিক বোমা বানাতেই থাকেন। মহিলারাও আছে এগুলোর মধ্যে? মহিলারা হলো পাহারা থাকে, যে পুলিশ আহেন। বেতন মানে 100 বোমা বানিয়ে দিব, একটা চুক্তি থাকে, এত টাকা দিব। কোথা থেকেই বা আসে এর রসদ? কুদ্দুস আর জলিল দুপক্ষের বক্তব্যে রুট একটাই। কুদ্দুস ব্যাপারীর ভাই, বোমা কুদ্দুসের ভাই নুর ইসলাম ব্যাপারী, সে হলো প্রতিটা এলাকায় বোমের সাপ্লাইটা করে, বারু চাইনা বিক্রি করে, মানুষের কাছে কাছে ব্যবসা করে। মাঝে মাঝে মনে করেন ওনার পিক আপে করে নিয়ে আসে, নওগাঁ থেকে, নরসিংদী থেকে, ঢাকা থেকে নদীতে ওনার পিক আপে করে নিয়ে আসে। এসবের ভয়ে নিজ বাড়িতে থাকে না বিলাসপুরের বহু পরিবার। আহতদের অনেকেই পাল্টা মামলার আসামি হয়ে গ্রাম ছাড়া। বাইরে নেই, বমলে মানুষ খারাই রয়েছে, কইতে পারলে বাবা দুনিয়াতে আমি পুরো মানুষ আসছিলাম, দেখছি না তো কত এমনি আগুন লাগছে। যাওয়ার সুযোগ দেয়নি। প্রথমে আইসা ওরা গদ্দুর কোবাইলো, বাড়ি ঘর বম ফিকলো। ফায়ার সার্ভিস ওই ব্রিজের উপরে আসছিল, ওরা ওই ব্রিজের উপরে গাছ ফালাইয়া বম ফিকছে, তারা আর আসতে পারেনি, আমাদের আগুন নিবাইতে পারেনি। পারলে বাড়ি বেছে দেবো গা, এগুলো করে থাকতে চাই না। এত বছর প্রশাসন তাহলে কি করেছে জানতে চাই জেলার এসপির কাছে। প্রশাসনে যারা ছিল তারা চেষ্টা করেছে, কিন্তু তারপরও অনেক সময় যে আইনের ফাঁকফোকর করলে আসামে বেরিয়ে আসে এবং তারা এই যে নাশকতাগুলো সাধারণত করে থাকে। দুই ব্যক্তির দ্বন্দ্ব আর প্রভাবের আগুনে পুড়েছে এমন শত শত ঘর। এলাকার অবস্থা এখন এমন, বেশিরভাগ পুরুষ পলাতক, কেউ আছেন জামিনে আর বাকিরা জেলে। আর লম্বা সময় ধরে যারা নিজেদের এবং সন্তানদের এই বোমা আতঙ্ক থেকে বাঁচাতে চেয়েছেন, এলাকা ছেড়েছেন, তারা এখন এলাকায় ফিরতে চান, বাপদাদার ভিটে বাড়িতে। দরকার তাদের নিরাপত্তা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, বিলাসপুর, জাজিরা, শরীয়তপুর। গাজীপুরে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও পোশাক কারখানায় হামলা ভাঙচুরের ঘটনায় মামলা হয়নি, এখনো ধরাও পড়েনি কেউ। শনিবার বিকেলে কালিয়াকৈর, কাশিমপুর, কোনাবাড়ি, বোটবাজার ও টঙ্গীর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আড়ালে কিছু উশৃঙ্খল মানুষ বাটার শোরুম, পেপসি কারখানা ও আবাসিক হোটেলে ইট পাটকেল ছোড়ে। রাতেও কোনাবাড়িতে বিভিন্ন দোকানপাট, পোশাক কারখানা ও শোরুমে হামলা ভাঙচুর চালায় দুর্বৃত্তরা, করা হয় অগ্নিসংযোগ। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল দুটি পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনায় অন্তত 45 জনকে আটক করেছে যৌথ বাহিনী। বর্তমান বিচার ব্যবস্থা দ্বৈত শাসনের মধ্য দিয়ে চলছে, তাই সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় খুবই জরুরি, এমনটাই মনে করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে খুলনা আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর 12 দফা নির্দেশনা দিয়েছেন তিনি। সেই আঙ্গিকেই সুপ্রিম কোর্ট ও জেলা পর্যায়ে বহু কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তবে এর কোনোটি ব্যক্তিগত উদ্যোগ নয়, এটি একটি সামষ্টিক অ্যাপ্রোচ। সংস্কারকে স্থায়ী করতে হলে বারবেঞ্চ ও জাতিকে একসাথে দায়িত্ব নিতে হবে বলেও মনে করেন প্রধান বিচারপতি। এ সময় ইউএনডিপি, ইউরোপিয়ান ইউনিয়ন, সুইডেন ও ইউনাইটেড কিংডমের প্রতিনিধিরা তার সঙ্গে ছিলেন। সুপ্রিম কোর্টে এখন এই বিচার ব্যবস্থা একটা দ্বৈত শাসনের মধ্য দিয়ে চলে, সেটা আমরা চাইছি না, সেটা আমি আমার অভিভাষণে বলেছিলাম, তো এখনও বলছি। সচিবালয় নিয়ে অনেক কাজ এগিয়ে গেছে, সামনের সপ্তাহ, মাসগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আগামী বছর থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে কর্পোরেট ট্যাক্স ও আয়কর রিটার্ন দেওয়া যাবে। সকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত প্রাক বাজেট সভায় এই তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। জানান, কর ব্যবস্থাপনায় অটোমেশনের বিকল্প নেই, এজন্য বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগ ছাড়া ট্যাক্স জিডিপির প্রবৃদ্ধি হবে না, এজন্য সহায়ক অবকাঠামো দরকার। তিনি রাজস্ব ব্যবস্থাপনা সহজ করার আহ্বানও জানান। এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু রাজস্ব নীতি ও মুদ্রানীতির মধ্যে সমন্বয়ের তাগিদ দেন। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান বলেন, এনবিআর এর অটোমেশন হলে টেবিলের নিচ দিয়ে অর্থ লেনদেন কমে আসবে। এদিকে হিডেন ট্যারিফ দূরের
তাগিদ দিয়েছেন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম। এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সহযোগিতা চেয়েছেন বিজিএমইএ এর সাবেক সহসভাপতি আসিফ আশরাফ। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সহযোগিতা দরকার। ব্যাংক খাতে অতিরিক্ত করের বোঝা কমানোর আহ্বান জানান তিনি। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান আলোচকরা। উন্নত করার ক্ষেত্রে কিভাবে সহায়ক হতে পারে? কোর ইয়ার জন্য তিনটা ম্যানেজিং সহায়তা করতে আশা করেন, বিশেষ করে অকাঠামোগত অবস্থা কিন্তু খুবই করুন। অ্যাপার্ট ফ্রম লুটিং দ্য ব্যাংক, সরকারি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রাইভেট ক্লিয়ার করে সেই জায়গাটাই কিন্তু আমার অনেক অবস্থা হচ্ছে। এবার নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ, বানানো হয়েছে নানা মোটিভ, দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে চিত্রকর্ম। দাঁড়াই তপ্ত আগুন আকাশতলে, চিরায়িত একতার সুরে স্লোগানের সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হবে এবারের বাংলা বর্ষবরণ। দিনটিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা নিয়েছেন নানা উদ্যোগ। আয়োজনে থাকছে নানা মোটিভকে সঙ্গী করে বর্ণাঢ্য র্যালি, থাকছে লাঠি খেলা সহ ব্যাঙের বিয়ে। সব মানুষকে নিয়ে একসঙ্গে দেশটা গড়ার লক্ষ্যে আমাদের একসঙ্গে কালচার চর্চাটা বা আমাদের সংস্কৃতির চর্চাটা খুব জরুরি হয়ে পড়েছে। সকল প্রাণের মাঝে এই একতার সুর আমরা যদি পৌঁছে দিতে পারি, তাহলে এটাই আমাদের সামনের এগিয়ে যাওয়ার পথ হবে। 1432কে বরণ করতে কর্মব্যস্ত শিক্ষক শিক্ষার্থীরা কেউ তৈরি করছে বাঁশ কাঠের মোটিভ, কেউ বা রং তুলির আঁচড় দিচ্ছেন নানা স্থাপনায়। ধর্ম, বর্ণ, জাত পাত এবং উপজাতি যা আছে সব মিলে যাতে আমরা শান্তিপূর্ণভাবে বৈশাখ উদযাপন করতে পারি, ওইটা দিয়ে আমরা আসলে এটা মেন করেছি। তো সব মিলে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও এইভাবেই আমাদের নির্দেশনা দেওয়া হয়। প্রস্তুতি বরাবরের মতো বেশ ভালোই চলছে। আমরা চেষ্টা করতেছি যা আমাদের কাজ বাকি আছে সেগুলো আরো শেষ করার। আমরা বিভিন্ন মোটিভ বানাচ্ছি শোভাযাত্রার জন্য এবং আরো নানা আয়োজন আছে। বর্ষবরণে হচ্ছিল আমরা ব্যাঙের বিয়ে দিচ্ছি, আমাদের হচ্ছে দুটি ব্যাঙ তৈরি করা হয়েছে বাইরের মোটিভ হিসেবে। একই সাথে হচ্ছিল আমাদের এখানে পাখির একটা মোটিভ করা হয়েছে। এমন আয়োজনকে ঘিরে কর্তৃপক্ষ নিয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নিজস্ব নিরাপত্তা সদস্য ছাড়াও মাঠে থাকবে আনসার ও পুলিশ। পুরো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার চাঁদে বলে ঢাকার জন্য আমরা পুলিশ প্রশাসনকে ইতিমধ্যে অবগত করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের 7টি গেটে পুলিশ প্রশাসন এবং সহ আমাদের নিজস্ব যে নিরাপত্তা আছে, আনসার এবং আমাদের গার্ডরা উপস্থিত থাকবেন। এবার বহিরাগতদের প্রবেশে থাকছে কড়া বিধিনিষেধ। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। শুভেচ্ছা সফরে চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে ভিড়েছে রাশিয়ান 3 যুদ্ধ জাহাজ। এ বিষয়ে আরো খবর জানবো আমার সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, 3 যুদ্ধ জাহাজের কথা আমরা শুনছি, এই জাহাজগুলোর সফরের কারণ কি? মূলত শুভেচ্ছা সফরেই এসেছেন এবং এই ধরনের শুভেচ্ছা সফরগুলো কিন্তু বিভিন্ন দেশের সাথে বাংলাদেশ নৌবাহিনী করে থাকেন এবং তারই ধারাবাহিকতায় রাশিয়ান যে 3টি যুদ্ধজাহাজ সেগুলো কিন্তু দুপুর 12টার কিছুটা পরে চট্টগ্রামের যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল সেখানে এসে পৌঁছান। চট্টগ্রামের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা নৌ অঞ্চলে রয়েছেন তারা জাহাজ 3টিকে স্বাগত জানান। সব মিলিয়ে এখনো পর্যন্ত যে আনুষ্ঠানিকতা সেগুলো আসলে শেষ করছে। পরবর্তীতে কিছু আনুষ্ঠানিকতা রয়েছেন, যারা এই যুদ্ধ জাহাজগুলোর নাবিকরা রয়েছেন তারা নেভি কর্মকর্তাদের সাথে আসলে আলাপ করবেন। সেই সাথে তারা বেশ কিছু দর্শনীয় ঐতিহাসিক স্থান তারা পরিদর্শন করবেন এবং চট্টগ্রাম বন্দরের যে চেয়ারম্যান রয়েছেন তার সাথে আসলে বৈঠক করার কথা রয়েছে। একই সাথে এই যে সফর 4 দিনের সফর, এর মধ্য দিয়ে আসলে দু দেশের যে নাবিকরা রয়েছেন, যারা নৌবাহিনীর কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে তাদের যে পারস্পরিক আদান প্রদান, সামরিক কিংবা অন্যান্য বিষয়গুলো, প্রশিক্ষণ সহ যে বিষয়গুলো রয়েছে, যুদ্ধের কলাকৌশল, সেগুলোর আদান প্রদান হবে। এতে করে আসলে দু দেশের যে নৌবাহিনীর সদস্যরা রয়েছেন তারা উপকৃত হবেন বলে এখানকার যারা নৌবাহিনীর কর্মকর্তারা রয়েছেন তারা আসলে বলছেন। এবং এই যে সফর সেটি শেষ করে কিন্তু আগামী 16 এপ্রিল জাহাজ 3টি কিন্তু আবার রাশিয়ার উদ্দেশ্যে রওনা করবেন। সব মিলিয়ে 3টি যুদ্ধ জাহাজ এখানে এসে পৌঁছার পরপরই কিন্তু আমরা দেখছি নৌবাহিনীর কর্মকর্তা এবং রাশিয়ান যারা দূত রয়েছে এবং সেই সাথে তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু এখানে
স্বাগত জানিয়েছেন এবং নৌবাহিনীর একটি বাদক দল ছিল, তারাও কিন্তু আসলে নানা বাদ্য বাজিয়ে কিন্তু এই জাহাজ তিনটিকে স্বাগত জানিয়েছেন এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত যে আনুষ্ঠানিকতা প্রত্যেক কন্টেইনার টার্মিনালে সেটি আসলে চলছে। দুদেশের যারা নৌবাহিনীর কর্মকর্তারা রয়েছেন ঊর্ধ্বতন, বিশেষ করে জাহাজ তিনটির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চট্টগ্রামের যে নৌবাহিনীর কর্মকর্তা, তারা তাদের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো আসলে সম্পর্ক করছে। পরবর্তীতে যে অন্যান্য দিনের যে সূচিগুলো রয়েছে কিংবা বিকেল থেকে যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো আসলে শুরু হবে। ইশরাত, ধন্যবাদ আপনাকে সুমন। গাজা সিটির আল আহলি আরব হাসপাতালে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। মৃত্যু হয়েছে 12 বছরের কিশোর সহ কমপক্ষে 3 জনের। মধ্যরাতে বিমান হামলার টার্গেট হয় মূল প্রবেশপথ, জরুরি বিভাগ, সার্জিক্যাল অপারেশন ভবন এবং মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট। কয়েকশো রোগী চিকিৎসাধীন ছিল হাসপাতালটিতে। আশ্রয় নিয়েছিল বহু বাস্তুচ্যুতরাও। একের পর এক বোমা বর্ষণে দিক বিদিক ছুটতে থাকে মানুষ। তৈরি হয় বিভীষিকাময় পরিস্থিতি। বের করে নেওয়া হয় চিকিৎসাধীনদের। খোলা আকাশের নিচে অবস্থান নেয় গুরুতর অসুস্থ রোগীরাও। হামলা ছাড়াও চিকিৎসা অক্সিজেন মাস্কের অভাবে অনেকের প্রাণহানির শঙ্কা রয়েছে। এর আগেও বেশ কয়েকবার টার্গেট হয়েছে ব্যাপটিস্ট নামে পরিচিত হাসপাতালটি। গাজার চলমান ইসরায়েলি আগ্রাসনে পুরোপুরি ধ্বংস হয়েছে 34টি হাসপাতাল। গাজায় যুদ্ধের জেরে নজিরবিহীন চাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিমান বাহিনীর সদস্যদের পর এবার গোয়েন্দা ইউনিটের সদস্যরাও যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির দাবিতে নেতানিয়াহু বরাবর চিঠি পাঠিয়েছেন। এদিকে জিম্মি মুক্তির দাবিতে শুরু হওয়া সাধারণ নাগরিকদের বিক্ষোভ এখন রূপ নিয়েছে সরকার পতনের আন্দোলনে। দুর্নীতির অভিযোগ ও সহযোগীদের কাতার গেট কেলেঙ্কারির কারণেও ব্যাপক চাপে নেতানিয়াহু। এরই মধ্যে বিভিন্ন জরিপে বর্তমান সরকারের জনপ্রিয়তা ঠেকেছে তলানিতে। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েল আবার গাজায় হামলা শুরুর পর নতুন করে ক্ষোভের আগুন ছড়িয়েছে সাধারণ ইসরায়েলিদের মাঝে। জিম্মি মুক্তির দাবিতে 2023 সালের অক্টোবর থেকে চলছে আন্দোলন। এখন জনগণের দাবি হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও আগাম নির্বাচন। বিভিন্ন গণমাধ্যমের একাধিক জরিপ বলছে নানামুখী বিতর্কে জড়িয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা এখন তলানিতে ঠেকেছে। আমরা গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের দ্বার প্রান্তে। দেশে গণতন্ত্রকে রক্ষা করতে চাই। কোনোভাবেই আমি নেতানিয়াহু ও তার দলকে স্বৈরাচার হতে দেব না। দেশের গণতন্ত্রের সুরক্ষায় বিক্ষোভ করছি। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক। জিম্মিদের মুক্তি চাই। একটি গণতান্ত্রিক দেশে স্বাধীনভাবে জীবনযাপন করা প্রত্যেক নাগরিকের অধিকার। জাতীয় নিরাপত্তা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করতে গিয়েও সাধারণ জনগণের তোপের মুখে পড়েছে নেতানিয়াহু। এমনকি আদালতের সাথেও বেড়েছে তার দূরত্ব। কয়েক বছর ধরেই দুর্নীতির অভিযোগে কোর্টে হাজিরা দিচ্ছেন নেতানিয়াহু। সবশেষ 2 সহযোগীর কাতার গেট কেলেঙ্কারির জেরে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। গাজায় লাগাতার আগ্রাসনের জেরে ক্রমেই নানামুখী চাপ বাড়ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর। যুদ্ধরত অনেক সেনাও যেন বর্বরতা চালিয়ে ক্লান্ত। বিমান বাহিনীর হাজারখানেক সদস্য আগ্রাসন বন্ধের দাবিতে গত সপ্তাহে নেতানিয়াহু বরাবর চিঠি লিখেছিলেন। এবার দেশটির একটি গোয়েন্দা ইউনিটের কয়েকশো সদস্যও একই পদক্ষেপ নিয়েছেন। অভিযোগ রয়েছে গদি টিকিয়ে রাখতে কট্টরপন্থী সতীর্থদের মন রক্ষায় গাজায় আবার হামলা শুরু করেছেন নেতানিয়াহু। সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভিরের দল হামাসের সাথে চুক্তির জেরে পদত্যাগ করায় নড়বড়ে হয়ে পড়েছিল সরকারের অবস্থান। ক্ষমতা টেকানোর স্বার্থেই যেন মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা জিইয়ে রাখতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী। তাই অভ্যন্তরীণ চাপ উপেক্ষা করেই ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের মাত্রা বাড়িয়ে চলেছেন নেতানিয়াহু। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নারী বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে থাইল্যান্ড মেয়েদের 178 রানে হারিয়ে শুভ সূচনা জ্যোতির দলের। তাই তো আয়ারল্যান্ডের বিপক্ষে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। প্রথম ম্যাচে 38 রানে হেরেছে পাকিস্তান নারী দলের কাছে। দ্বিতীয় ম্যাচেও হারের স্বাদ পেয়েছে আইরিশরা। এবার 6 রানে হেরেছে উইন্ডিজদের কাছে। তাই তো জয়ের স্বাদ পেতেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে জ্যোতির দল।
জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে আজ থেকে সিলেটে শুরু হচ্ছে টাইগারদের ক্যাম্প। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তদের। 12 এপ্রিল সন্ধ্যায় প্রথম ধাপে কোচিং স্টাফের সব সদস্যরা পৌঁছান সিলেটে। এরপর ডিপিএলে ম্যাচ খেলা জাতীয় দলের কয়েকজন ক্রিকেটাররা সিলেট আসলেও দ্বিতীয় ধাপে রোববার যোগ দেবেন বাকি ক্রিকেটাররা। এরপর পুরো দমে শুরু হবে জিম্বাবুয়ে বধের প্রস্তুতি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। আইসিসির ইভেন্টের পরেই ক্রিকেটাররা যোগ দিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে। তবে চলতি মাসেই জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। অন্যদিকে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী 15 এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে 20 এপ্রিল। একরাশ হতাশা নিয়ে দেশে ফিরে এলেন লিটন দাস। পিএসএলে অভিষেক হওয়ার আগেই আঙুলের চোটের কারণে শেষ হয়ে গেল লিটনের পিএসএল অধ্যায়। অন্তত 2 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই টাইগার ব্যাটারকে। এবারের আসরে পিএসএল নিলামে লিটন দাসকে দলে নেয় করাচি কিংস। পুরো আসরের জন্য তাকে অনাপত্তিপত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল ও এলপিএল এর মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম পিএসএলে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন লিটন। এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য অনেকটাই উচ্ছ্বসিত ছিলেন তিনি, তবে সেই প্রত্যাশা অপূর্ণই থেকে গেল। কিছু সময় মানুষের লাক ফেভারটা দরকার। আমার মনে হয় যে আমি অনেক আনলাকি এই বিষয়ে যে পিএসএল এর মতন একটা জায়গায় ফুল টুর্নামেন্ট সুযোগ পাওয়ার পরেও আসলে কোনো ম্যাচ জয়েন না করতে পারে চলে আসাটাই আমার জন্য একটু আপসেট। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। সাথেই থাকুন।